সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। জানিয়ে দেব শেখ হাসিনা ফেরার ৩ ক্ষণ চূড়ান্ত। দেশে ফেরার আগে গণ অভ্যুত্থানের ভয়ে তারেক সরকার। ধানমন্ডি ত্রিদেশ নাম্বার ভাঙ্গা ইউনুস আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা, যে কোনো মুহূর্তে হতে পারেন গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল, নেট দুনিয়ায় তুলপার, নেড়ে ঝড়ে গতিতে ভাইরাল হচ্ছে। সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদেরকে আরো কিছু তথ্য দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিক গুলো দেখে আসি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে তৈরি হচ্ছে কূটনৈতিক টানাপোড়েন। ঢাকা স্পষ্ট করে দিয়েছে, নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের অনুকূল না হলে এই সফর নিয়ে এগোতে চাইছে না বাংলাদেশ। এর কেন্দ্রে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন এবং বাংলাদেশে খুন হওয়া শরীফ ওসমানের অভিযুক্তদের ফেরত পাঠানোর দাবি। কয়েকদিন ধরে জল্পনা চলছিল আগামী সপ্তাহে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে ভারতে আসতে পারেন তারেক রহমান, কিন্তু বাংলাদেশের বিদেশ সাম্প্রতিক বক্তব্যে সেই সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী সফরের জন্য একটি অনুকূল পরিবেশ প্রয়োজন এবং সেই পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা ঢাকার নজরে রাখছে। On 5th of August by Sheikh Hasina, who has been convicted International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. We are of the view that a professional environment needs to be created for this visit. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থানের দিকে তাকিয়ে রয়েছে ঢাকা। বাংলাদেশ ইতিমধ্যে ফেরত চেয়ে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে। ভারতের তরফে জানানো হয়েছে সেই অনুরোধ আইনি প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হচ্ছে। ফলে হাসিনার প্রশ্নে দিল্লির পরবর্তী পদক্ষেপ এখন দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। শেখ হাসিনা 2024 সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আসার পর থেকে ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। বাংলাদেশে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। হাসিনা অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে অস্বীকার করেছেন। সম্প্রতি দিল্লি থেকে তার প্রকাশ্য বক্তব্য ঢাকার সঙ্গে নতুন করে কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে। এর পাশাপাশি আইন দাবি সামনে এনেছে ঢাকা। বাংলাদেশের শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদেরও ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হয়। অর্থাৎ তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে শুধু হাসিনার বক্তব্য নয়, বাংলাদেশের চিহ্নিত অন্য অভিযুক্তদের ক্ষেত্রেও নয়াদিল্লির পদক্ষেপ দেখতে চাইছে। এই অবস্থান থেকে স্পষ্ট যে তারেক রহমানের ভারত সফরকে শুধুমাত্র সৌজন্য বা দ্বিপাক্ষিক সম্পর্কের সাধারণ সফর হিসাবে দেখছে না ঢাকা, বরং দুই দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কয়েকটা গুরুত্বপূর্ণ আইনি এবং কূটনৈতিক ইস্যুর অগ্রগতির সঙ্গে সফরের পরিবেশকে যুক্ত করা হচ্ছে। এর আগে তারেক রহমান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। অন্যদিকে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ নেই। চলতি বছর বাংলাদেশের সরকারি প্রতিনিধিদের সঙ্গে ভারতের শীর্ষ নেতৃত্বের একাধিক যোগাযোগ রয়েছে। এপ্রিল মাসে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরেও শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এসেছিল। ফলে দুই দেশের কূটনৈতিক আলোচনায় এই ইস্যুটি যে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট। তারেক রহমানের ভারত সফর নিয়ে এর আগে আশাবাদ তৈরি হলে এখন সেটি অনেকটাই নির্ভর করছে কূটনৈতিক সমীকরণের ওপর। বাংলাদেশ চাইছে নয়াদিল্লি দ্রুত হাসিনার প্রত্যর্পণ আবেদন নিয়ে অগ্রগতি দেখাক এবং হাদি হত্যা মামলাদের ক্ষেত্রেও পদক্ষেপ করুক। দিল্লির অবস্থান কতটা ঢাকার প্রত্যাশার সঙ্গে মেলে তার উপরই আগামী দিনের পরিস্থিতি নির্ভর করতে পারে। সব মিলিয়ে তারেক রহমান ভারত সফরকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল তা আপাতত শর্তের বেড়াজালে আটকে গেল। হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সিদ্ধান্ত এবং অন্য অভিযুক্তদের ফেরত পাঠানোর অগ্রগতি, এই দুই ইস্যুতে ঢাকা কি বার্তা পায় তার উপরই সফরের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। ফলে তারেকের প্রথম ভারত আগে নয়াদিল্লি ঢাকা কূটনৈতিক সমীকরণ এখন নজরের কেন্দ্রে। বাংলাদেশের শেখ হাসিনাকে ঘিরে উত্তেজনা নতুন নয়, কিন্তু তিনি যদি আবার দেশে ফেরেন তাহলে কি নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে? আর সেই আশঙ্কায় কি এখন সবচেয়ে বেশি তারেক রহমানের সরকারকে? কারণ 180 দিন পূর্ণ করেছে সরকার। এর মধ্যে একাধিক সংকটে বিএনপি সরকার, জ্বালানি গ্যাস নিয়ে ক্ষিপ্ত মানুষ, এর মধ্যে আবার শেখ হাসিনা ফিরলে আগুনে ঘি পড়ে যাবে। ফলে অনেকেই বলছেন শেখ হাসিনা ফিরলে যে কোনো মুহূর্তে বিএনপি সরকার পড়ে যেতে পারে। ফলে আরো একবার অভ্যুত্থানের ভয় পাচ্ছেন তারেক রহমান, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
শেখ হাসিনা বর্তমানে ভারতের অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরানো হবে কি হবে না তা নিয়ে ঢাকা এবং দিল্লির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় হাসিনা প্রত্যাবর্তন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরা নয়, এটি হয়ে উঠতে পারে বড় রাজনৈতিক বাধা। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো এবং তার সমর্থকদের একটি অংশ এখনো বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। তিনি দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতি নতুন করে সক্রিয় হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হতে পারে, আর সেখানেই তৈরি হতে পারে তারেক রহমানের জন্য নতুন রাজনৈতিক। সবচেয়ে বড় প্রশ্ন, হাসিনা কি দেশে ফিরে সরাসরি রাজনৈতিক লড়াই নামবেন, নাকি তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করবে? অন্যদিকে তারেক রহমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, কারণ অতীতের মতো আবারও যদি রাস্তায় বড় ধরনের আন্দোলন কিংবা রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়, তাহলে সরকারের উপর চাপ বাড়তে পারে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে দ্রুত জটিল হতে পারে। তবে এখানে অভ্যুত্থান শব্দটি নিয়েও সতর্ক থাকা জরুরি। শেখ হাসিনার প্রত্যাবর্তন মানেই যে আবার অভ্যুত্থান হবে এমন বিষয়টা নিশ্চিত নয় বা সেটা করে না। তবে বলা যায় তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ক্ষমতার লড়াই, আন্দোলন এবং পাল্টা রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা তৈরি করতে পারে। সেই কারণেই তারেক রহমানের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে একদিকে হাসিনা ইস্যু সামলানো আর অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা এবং নিজের অভ্যন্তরে স্থিতি রাখা। প্রশ্ন এখন একটাই, হাসিনা দেশে ফিরলে কি বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত হবে, নাকি তারেক রহমান এমন একটা রাজনৈতিক কৌশল তৈরি করবেন যাতে হাসিনার পতনও তার সরকারের জন্য বড় কোনো সংকট তৈরি করতে না পারে? হাসিনা ফিরলে লড়াইটা শুধু দুই নেতার মধ্যে হবে না, লড়াই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়েও। বিয়ের ভোজে আস্ত খাসি নেই, রাগে বিয়ে না করে বিয়ের আসর ফেলে রেখে চলে যান জাপান প্রবাসী বর। ঘটনার রেশ কাটতে না কাটতেই অন্য এক কনেকে বিয়ে সেই যুবক। সোমবার এই ঘটনা ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তোলাতলা গ্রামে। জানা গিয়েছে কসবার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের জুনাইদ মিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আখাউড়ার তোলাতলা গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম ভূঁইয়ার মেয়ে রাশেদা আক্তারে। সোমবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সঠিক সময়ে বিয়ের আসরে উপস্থিত হন বরপক্ষ। কিছুক্ষণ পরেই বিপত্তি। বরপক্ষ এবং কনেপক্ষের সকল আত্মীয়দের খাওয়া দাওয়া শেষ হলে নিয়ম মেনে বর, ভাই এবং কাকার জন্য বিশেষ থালায় খাবার নিয়ে যাওয়া হয়। বরপক্ষের অভিযোগ, প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই খাবারের থালার মধ্যে আস্ত খাসি ছিল না। আর এই কনের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয় বরপক্ষের। সেই অশান্তির জেরেই রাশিদার সঙ্গে জুনায়েদের বিয়ে দিতে অস্বীকার করেন কনেপক্ষ। সমস্ত উপহার, দ্রব্য এবং উপঢৌকন সহ ফিরে যেতে বলা হয় বরপক্ষকে। যদিও মেয়ের পরিবার আস্ত খাসি দেওয়ার প্রতিশ্রুতির কথা অস্বীকার করেন। মেয়ের বাবা সফিকুল ইসলাম খাবারে আস্ত খাসি না থাকায় বরপক্ষের সঙ্গে অশান্তি হয়। আস্ত খাসি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলেও জানান তিনি। তবে বিয়ের পরের অনুষ্ঠানে আশি দেওয়া হবে বলে বরপক্ষকে জানিয়েছিলেন তিনি। তবে তাতেও রাজি হননি জুনায়েদ। অন্যদিকে বর জুনায়েদ মিয়াও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘটনার কথা জানিয়েছেন। যদিও তিনি বলেছেন যে বিয়ের সময় তার কাছ থেকে প্রতিশ্রুতির থেকে 10 গুণ বেশি টাকা দাবি করা হয়। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। সোমবারের ওই ঘটনার মঙ্গলবারে অন্য এক যুবতীকে বিয়ে করেছেন জুনায়েদ। জানা গিয়েছে জান্নাতুল ফেরদৌস আক্তার গ্রামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছে জুনায়েদের। সমাজ মাধ্যমে একটি পোস্ট সেই বিয়ের কথা জানিয়েছেন জুনায়েদ নিজেই। অবশেষে বলতেই হয়, সত্যিই অবাক এই বাংলাদেশ, অবাক এই প্রবাসী বর্মশায়। তো খাসি যে বিয়েকে পণ্য করে দিতে পারে তা বাংলাদেশ বলেই সম্ভব। রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে একের পর এক টাইমার যুক্ত শক্তিশালী আইইডি বিস্ফোরণে সরকারের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা গেলেও কথাই তার ছাপছে না। 10 আগস্ট রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে পেশ করা এক রিপোর্টে বাংলাদেশে আল কায়দা তৎপরতা নিয়ে যে উদ্বেগ জানানো হয়েছে তাকে গুরুত্ব দেওয়া তো দূরের কথা, সেই রিপোর্টকে বলছে অনুমান নির্ভর। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অনুমান নির্ভর কোনো বিষয়ের উপর আমরা নির্ভর করতে পারি না। নিরাপত্তা পরিষদে পেশ করা অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম এর একটি রিপোর্টে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS নিয়ে নতুন দেশে সেল করার খবর উঠে এসেছে। বলা হয়েছে আফগানিস্তানে আল কায়দার অবস্থান এবং শক্তি এখনো অপরিবর্তিত রয়েছে। ভারতীয় উপমহাদেশ তাদের শাখা AQI একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা রসদ সংগ্রহ এবং আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপুঞ্জের রিপোর্টকে পাত্তা না দিলেও বাংলাদেশ পুলিশ কর্তৃক জঙ্গি বিরোধী অভিযানের বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চল থেকে উদ্ধার করা বোমাগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে মতিঝিল, আশুলিয়া, সাভার এবং কেরানীগঞ্জে টাইমার যুক্ত ছিল। তদন্তে উঠে এসেছে শিল্পের কথা বলে এসব বোমার সরঞ্জাম সংগ্রহ করেছে জঙ্গিরা। পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকার কেরানীগঞ্জ, মতিঝিল এবং সাভারের ঘটনায় জড়িত ব্যক্তিরা সবাই 90 জিএমবির সদস্য বলেই অনুসন্ধানে উঠে এসেছে। পুলিশের মতে বহু কট্টর জঙ্গিকে ইউনূসের আমলের নাম জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন নতুন নতুন জঙ্গি সংগঠন তৈরি করছে। বোমা তৈরির কাজে দক্ষ কয়েকজনও জেল থেকে বেরিয়ে এসে ফের বিস্ফোরক তৈরির কাজ
শুরু করেছে। কয়েকজন সন্দেহভাজনের কাছে তথ্য পেয়ে বহু অস্ত্র ভান্ডার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকায় আইজি প্রেজেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন ঘোষণা, জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশে বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া 2247 জন বন্দীর মধ্যে 690 জন আজও পলাতক। এর মধ্যে নরসিংদী কারাগারে একটি বন্দীর কোনো তথ্য সরকারের কাছে নেই। আইজির দাবি, এই জেলে আগুন ধরিয়ে দেওয়ায় সার্ভার নষ্ট হয়ে গিয়েছে, তাই বন্দীদের তালিকাও আর নেই। একইভাবে আন্দোলনের সময় থানাগার থেকে লুট করা বিপুল পরিমাণ অস্ত্র নানা হাত ঘুরে জঙ্গিদের কাছে পৌঁছেছে বলে মনে করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ দেখেছে 90 জিএমবির অন্তত 4টি বাংলাদেশে সক্রিয় হয়েছে। ঢাকার একটি গ্রুপের নেতা বোমারু মামুন, বাগেরহাটের শেখ আলী আমিন ওরফে রাজীব ইসলাম একটি গ্রুপের 4, আর একটি গ্রুপের নতুন রয়েছে শাহ আমানত সাবির। সিটিটিসির দাবি, যাত্রাবাড়িতে ফাটা কমব্যাট সিস্টেম নামে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে সদস্য সংগ্রহ এবং কার্যক্রম পরিচালনা করা হতো। গত 5 জুলাই অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। আর এক মাথা তাহসিন ইসলাম সুলতান ওরফে মুসান্না জাসদ থেকে গ্রেপ্তার। 18 জুলাই শাহ আমানত সাবির এবং তাহসিন ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অ্যান্টি টেরোরিজম ইউনিটের দাবি, গত 7 মার্চ কুমিল্লার দক্ষিণ ঠাকুরপাড়ার একটি শিব বোমা হামলাতেও 90 জিএমবির একটি গ্রুপ জড়িত। তাদের নেতার নামটি এখনো উদ্ধার হয়নি। চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ কেন্দ্রিক এই গ্রুপটি অমুসলিমদের সম্পদ লুটের মাধ্যমে সঙ্গে চেষ্টা করছে বলে তদন্তকারীদের দাবি। পুলিশ বলছে 90 জিএমবির গ্রুপগুলি শীর্ষ নেতৃত্বের নির্দেশে একই ধরনের কাজ করছে। আপাতত তাদের কর্মসূচি বিস্ফোরক সংগ্রহ, বোমা এবং অর্থ সংগ্রহ। তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা এমন প্রতিকূল পরিবেশে এই মামলার আবেদন করার কেন সাহস করলেন সেটা বলা মুশকিল। তবে এই যে বিচারের আকাঙ্ক্ষা, বিচারের প্রত্যাশা এমন প্রতিকূল পরিস্থিতিতে প্রকাশিত হলো, তাতে এটা নিশ্চিতভাবে বলা যায় এই 32 নম্বরে যে ফৌজদারি অপরাধ ঘটেছে তার বিচার নিশ্চিতভাবেই বাংলাদেশের আদালতেই একদিন অনুষ্ঠিত হবে এবং প্রমাণ আছে ভুরি ভুরি। 2025 সালের 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে 2 রাত 3 দিন ধরে অবাধে যে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজের ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে অবশেষে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের একজন নারীবাদী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলা দায়েরের আবেদন করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এই মামলাটা নেওয়া কিনা এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে অপেক্ষমান রেখেছেন। 2025 সালের 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে এই মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল 27 জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে দায় মুক্তি অধ্যাদেশ দিয়ে গেছে তাতে 2024-এর 31 পর্যন্ত তাদের সকল হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজকে আপাতত দায় মুক্তি দিয়ে রাখা হয়েছে। এই মামলাটিতে তাই সুনিশ্চিতভাবে 2025 সালের 5ই ফেব্রুয়ারি এসে যে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হলো এবং রীতিমতো এক্সক্যাভেটর বা বুলডোজার এনে বাড়িটি ভাঙা হলো, তারপর সে বাড়িতে আগুন জ্বালানো হলো। ফেসবুক লাইভে বসে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টেরা বুলডোজার আনার জন্য এবং মানুষ থেকে বেরিয়ে এসে ওই বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের জন্য উদ্বুদ্ধ করতে থাকলেন। সেসব ঘটনাকে মনে রেখেই এই মামলাটি দায়ের করা হয়েছে। আবেদনে অভিযুক্ত অন্য আসামিরা হলেন অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ উপদেষ্টা ডক্টর সৈয়দ রেজওয়ানা হাসান, প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়াও আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, বিভিন্ন ব্যক্তিবর্গ। এই ফৌজদারি অপরাধ হচ্ছে এমন ধরনের অপরাধ যে সেই অপরাধ মানে হত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ, এগুলো হচ্ছে এ ধরনের ফৌজদারি অপরাধ এবং ফৌজদারি অপরাধ হচ্ছে এমন ধরনের অপরাধ যে অপরাধের কখনো ঘুচে যায় না। মানে 2025-এর 5ই ফেব্রুয়ারির ঘটনার জন্য 1 বছরের পরে মামলা হয়েছে, সে মামলার এখন গৃহীত হবে কিনা কে বলতে পারে, কিন্তু এই মামলার এই বিচারের যে একটা চাহিদা আছে, প্রত্যাশা আছে, সেই মামলার আবেদনের মাধ্যমে প্রমাণিত হলো। এমন একটা সময়ে মামলা হলো যখন দেখেন ক্ষমতায় কারা, ক্ষমতায় হচ্ছে তারেক রহমান সরকার, যেই তারেক সরকারের দলবল, ছাত্র দল, যুব দল 32 নম্বর দখল নিলাম, ভাইয়া তোমায় কথা দিলাম, এসব স্লোগান দিয়েছেন এবং ওই যে 2024 আগস্ট কে এক দফা ঘোষণা করেছিলেন তা নিয়ে যেমন একেবারে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে নাহিদ ইসলাম থেকে আনু মোহাম্মদ থেকে সলিমুল্লাহ খান সবার মধ্যে কারা আছে, ঠিক তেমনি ভাবে
নম্বর ভাঙায় কে বুলডোজার পাঠিয়েছিল, মানে পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, ইলিয়াস হোসেন ফেসবুক লাইভে আহ্বান জানাচ্ছিলেন, তাতেই হয়েছিল? এই ঘটনা কার নেতৃত্বে ঘটেছিল? তাতেও এমনকি তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন এবং বিএনপির সংসদ সদস্য ইশরাক সে সময় বুলডোজার পাঠিয়েছিলেন, বুলডোজার সরবরাহ করেছিলেন, এক্সক্যাভেটর সরবরাহ করেছিলেন, এই দাবিও বিএনপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে আছে। কাজেই এই এসে এই মামলার আবেদন গৃহীত হবে সেটা হয়তো বিশ্বাস করা মুশকিল, কিন্তু ফৌজদারি অপরাধ হচ্ছে এমন অপরাধ যে বহু বহু বছর পরে সেই অপরাধে আবারও মামলা দায়ের করা যেতে পারে। এবং এই যে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের একজন, যার কোনো পরিচয় পত্র পত্রিকায় লেখা হয়নি, যেসব পত্রিকায় খবরটা অন্তত ছেপেছে তারাও লেখে নাই, কিংবা গুগল করে বা সাধারণভাবে তার কোনো নাম পরিচয় জানা যাচ্ছে না, এই যে একজন সাধারণ সেই মামলাটা করলেন, তার মাধ্যমে প্রমাণিত হলো যে ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরের বিষয়ে বিচারের যে প্রত্যাশা, সেটাকে দায় মুক্তি আইন কিংবা সরকারের চাপের মধ্যে রেখে এখন সেই বিচার হতে না দিলেও এই বিচার শেষ পর্যন্ত রাজনৈতিক বদলে, ক্ষমতার পালা বদলে, ইতিহাসের পালা বদলে বাংলাদেশের মানুষ আদায় করে নেবেই। কারণ মনে করে দেখ। তো দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।